স্টোরি টেলার ঈশিতার চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। গত পর্বে আমরা রিতার জন্ম দেওয়া সেই সন্তানের গল্প শুনেছিলাম, যে সন্তানের জন্মের মধ্যে লুকিয়ে ছিল ভয়ঙ্কর এক ভবিষ্যৎ, মায়ের ভালোবাসা আর অশুভ শক্তির টানাপোড়েন। তখনও শুধু শুরু, কিন্তু আজ অন্ধকার আর অপেক্ষা করবে না। 12 বছর পর সেই নিষ্পাপ চোখে ফুটে উঠবে অজানা রক্তের ইতিহাস। শহর কাঁপবে, আরেক মায়ের সামনে দাঁড়াবে তার নিজের সন্তান, যে আর মানুষ নেই। কি তাহলে প্রস্তুত তো? শুরু হতে চলেছে সেই পিশাচের রক্তের গল্পের পার্ট 2। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। আর্যর বয়স যখন 12 ছিল, তখন সোনারপুরে সেই অভিশপ্ত বাড়ির দেয়ালগুলো থেকে রক্তবর্ণের মতো ঘাম ঝরতে শুরু করলো। পাড়ার লোক খেয়াল করলো আর্যর ঘরের জানলার কাজগুলো সবসময় ভেতর থেকে কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, যেন ভেতরে কেউ একজন অনবরত গরম নিঃশ্বাস ফেলছে। আর্য এখন আর স্কুলে যায় না, কারণ তার উপস্থিতিতে ক্লাসের ব্ল্যাকবোর্ডগুলো একা একাই অশুভ চিহ্নে ভরে উঠত এবং তার সহপাঠীরা অকারণে অসুস্থ হয়ে পড়ত। তার গায়ের চামড়া এতটাই পাতলা হয়ে গিয়েছিল যে ভেতর দিয়ে প্রবাহিত কালো রক্ত আর নড়াচড়া করা হাড়গুলো স্পষ্ট দেখা যেত। একদিন গভীর অমাবস্যার রাতে গ্রামের প্রান্তের শ্মশান থেকে এক বিভৎস চিৎকার ভেসে এলো। পরদিন সকালে দেখা গেল শ্মশানের সবকটি সমাধি খুঁড়ে ফেলা হয়েছে এবং আধপোড়া মৃতদেহগুলো উধাও। রীতা লক্ষ্য করল আর্যর নখের কোণায় পচা মাংস আর মাটি লেগে আছে, আর তার ঘর থেকে এক অদ্ভুত পচা লাশের গন্ধ বেরোচ্ছে। সে যখন আর্যর ঘরে ঢুকলো, দেখল কোণের অন্ধকারে আর্য বসে আছে এবং তার হাতগুলো স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ লম্বা হয়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আর্যর মুখটা তখন ঠিক 180 ডিগ্রি ঘুরে রীতার দিকে তাকালো। তার চোখ থেকে রক্তের বদলে কালো পুঁজ গড়িয়ে পড়ছিল। সোনাপুর এলাকার কুকুরগুলো একযোগে ডাকতে শুরু করলো, যা ছিল এক আসন্ন মহা বিপদের সংকেত। রীতা ভয়ে তার এক দুঃসম্পর্কের তান্ত্রিক দাদাকে খবর দিল, যিনি তিব্বতের কামাখ্যায় দীর্ঘকাল সাধনা করেছিলেন। তিনি বাড়িতে পা রাখতেই তার হাতের রুদ্রাক্ষের মালাটি ছিঁড়ে চারদিকে ছড়িয়ে পড়ল। তান্ত্রিক চিৎকার করে বললেন, রীতা, তুই যাকে বড় করছিস সে তো সন্তান নয়, সে নরকের 7ম দ্বারের দ্বারপাল, যে এখানে এক পিশাচ সাম্রাজ্য গড়তে এসেছে। ঠিক তখনই ঘরের আলমারিগুলো নিজে থেকেই খুলতে আর বন্ধ হতে শুরু করলো এবং অদৃশ্য হাতে তান্ত্রিকের গায়ে আঁচড় কাটতে লাগলো। আর্যর ঘরের দরজাটা সজোরে খুলে গেল এবং সেখান থেকে এক হিমশীতল হাওয়া বেরিয়ে এলো, যা মুহূর্তের মধ্যে ঘরের সব বাতি নিভিয়ে দিল। অন্ধকারের মধ্যে আর্যর শরীরটা ফুলতে শুরু করলো এবং তার পিঠের শিরদাঁড়াটা ফেটে বিশাল আকার কালো কাটা বেরিয়ে এলো। সে এখন আর ছোট ছেলে নয়, বরং এক আদিম পিশাচের রূপ নিয়েছে, যার মাথায় 2টো বাঁকানো শিং। তার পায়ের তলার মাটি ফাটতে শুরু করলো এবং সেখান থেকে শত শত ছোট ছোট কালো হাত বেরিয়ে এসে তান্ত্রিকের পা জড়িয়ে ধরল। আর্যর কণ্ঠস্বর এখন কয়েক হাজার মানুষের আর্তনাদের মতো শোনালো, যা কানে তালা লাগিয়ে দিচ্ছিল। তান্ত্রিক তার ঝুলি থেকে এক প্রাচীন খড়গ বের করে আর্যর দিকে ছুঁড়ে মারলেন, কিন্তু সেটির আর্যর শরীরে লাগার আগেই বাতাসে ভস্ম হয়ে গেল। আর্য এক অমানসিক ক্ষিপ্রতায় তান্ত্রিকের সামনে এসে তার টুটি চেপে ধরল এবং তার প্রাণবায়ু সরাসরি মুখ দিয়ে শুষে নিতে শুরু করল। রীতা স্তম্ভিত হয়ে দেখল তান্ত্রিকের শরীরটা কয়েক সেকেন্ডের মধ্যে একটি শুকনো কাঠের পুতুলের মতো মাটিতে আছড়ে পড়ল। আর্য তখন তার মায়ের দিকে তাকিয়ে এক নারকীয় উল্লাসে ফেটে পড়ল এবং তার মুখগহ্বর থেকে হাজার হাজার কালো পোকা মেঝেতে ছড়িয়ে পড়ল। সেই পোকাগুলো মুহূর্তের মধ্যে সারা বাড়িতে ছড়িয়ে পড়ল এবং দেয়ালের ইটগুলো খসিয়ে ফেলতে লাগলো। পুরো সোনারপুর গ্রাম তখন এক মরণোৎসবে মেতে উঠেছে। চারদিকে শুধু কান্নার রোল আর পিচাচদের অট্টহাসি। আর্যর নির্দেশে শ্মশানের সেই অতৃপ্ত আত্মাগুলো যেন জ্যান্ত হয়ে মানুষের ঘরে ঘরে হানা দিতে শুরু করলো। রীতা দেখল তার নিজের ছায়াটা তাকে ছেড়ে দেওয়ালের দিকে পালিয়ে যাচ্ছে, যেন সেও এই পিশাচ পুত্রের ভয়ে আতঙ্কিত।
আর্য তার লম্বা জিভ দিয়ে রিতার চোখের জল চাটতে চাটতে বলল, মা, তুমি তো আমাকে পৃথিবীতে এনেছো, এখন এই পৃথিবীটা আমার ভোগের থালা হবে। তার শরীরের প্রতিটি লোমকূপ থেকে তখন বিষাক্ত গ্যাস বেরোচ্ছিল, যা পুরো পাড়াকে এক ধূসর কুয়াশায় ঢেকে দিল। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো, যা কলকাতার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি। সেই বৃষ্টির প্রতিটি ফোঁটা যেখানে পড়ছিল সেখানে মাটি পুড়ে গর্ত হয়ে যাচ্ছিল। আর্য এখন বাড়ির ছাদে উঠে দাঁড়িয়ে তার 2 হাত আকাশের দিকে প্রসারিত করল, আর সাথে সাথে সোনারপুরের সব গর্ভবতী মহিলারা যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লেন। রিতা বুঝতে পারল, পিশাচটি তার শক্তি বাড়ানোর জন্য সবার গর্ভস্থ ভ্রূণগুলোকে নিজের শক্তির উৎস হিসেবে ব্যবহার করছে। সে নিজের ভুল বুঝতে পেরে পাশের ঘর থেকে মা কালীর একটা ছোট্ট সিঁদুরের কৌটো নিয়ে আর্যর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করল। কিন্তু আর্যর শক্তি ছিল অজেয়। সে শুধু এক পলক তাকিয়ে রিতার হাত দুটোকে পাথরে পরিণত করে দিল। রিতা যন্ত্রণায় ছটফট করতে করতে দেখল তার প্রিয় পুত্রটি এখন এক পূর্ণাঙ্গ দানবে রূপান্তরিত হয়েছে, যার ডানা ঝাপটানিতে চারপাশের গাছগুলো উপড়ে যাচ্ছে। পিশাচটি আকাশপানে তাকিয়ে এক বিকট গর্জন ছাড়ল, যার কম্পনে সবকটি বাড়ির জানলা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। দূর থেকে ভেসে আসা সাইরেনের শব্দে বোঝা গেল পুলিশ এবং সেনাবাহিনী আসছে, কিন্তু তারা জানতো না তারা কোনো মানুষের সাথে নয়, এক আদিম অভিশাপের সাথে লড়তে আসছে। সেনাবাহিনীর গুলিবর্ষণ আর্যর চামড়ায় লেগে স্ফুলিঙ্গ তৈরি করছিল মাত্র, কোনো আঘাতই তাকে স্পর্শ করতে পারছিল না। উল্টে আর্য তার চোখের দৃষ্টি দিয়ে একটির পর একটি সামরিক গাড়িকে আগুনে ভস্মীভূত করে দিতে লাগলো। সারা সোনারপুর এখন এক জ্বলন্ত শ্মশান, যেখানে মানুষের লাশের স্তূপ তৈরি হচ্ছে আর্যর ভোগের জন্য। রিতা শেষবারের মতো তার ছেলের মানুষের মতো মুখটা দেখার চেষ্টা করল, কিন্তু সেখানে এখন শুধুই অন্ধকার আর ঘৃণা। পিশাচটি রিতার হৃৎপিণ্ডটা স্পর্শ করতেই রিতা অনুভব করল তার দেহের সমস্ত রক্ত বরফ হয়ে যাবে। ওর যখন এক জ্বলন্ত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে এবং আকাশ যখন পিশাচদের ডানার শব্দে ভারী, ঠিক তখনই কালিকাঘাটের এক অতি প্রাচীন গোপন গর্ভগৃহ থেকে বেরিয়ে এলেন এক ব্রহ্মচারী সাধক। তার হাতে ছিল পঞ্চমুণ্ডী আসনের পবিত্র মাটি আর মহাকালের আশীর্বাদ পুষ্ট এক রুদ্র ত্রিশূল। তিনি জানতেন আর্য নামক এই মহাদৈত্যকে মারতে হলে সাধারণ অস্ত্র নয়, বরং তার আদি উৎসের বিনাশ প্রয়োজন। সোনারপুরের সেই অভিশপ্ত ভিটের দিকে তিনি যখন অগ্রসর হলেন, চারপাশের প্রেতাত্মারা তার তেজ সহ্য করতে না পেরে পুড়ে ছাই হয়ে যেতে লাগলো। পিশাচ আর্য তখন শহরের মাঝখানে এক রক্তকুণ্ড তৈরি করে তাকে নিজের শক্তি বৃদ্ধি করছিল। সাধক সেখানে পৌঁছানো মাত্রই আর্যর হাজার হাজার ছায়া সৈনিক তাকে ঘিরে ধরল। সাধক তার ত্রিশূলটি মাটিতে আঘাত করতেই এক প্রচণ্ড ভূমিকম্প শুরু হলো এবং গঙ্গার জল পবিত্র মন্ত্র বলে উত্তাল হয়ে পিশাচদের ওপর আছড়ে পড়ল। গঙ্গার সেই পবিত্র স্পর্শে পিশাচগুলোর শরীর গলে গিয়ে মাটিতে মিশে যাচ্ছিল। আর্য তখন তার বিশাল ডানা ঝাপটে সাধকের সামনে এসে এক অমানসিক গর্জন করে উঠল। আর্যর চোখ থেকে নির্গত বিষাক্ত রশ্মি সাধকের রক্ষা কবচকে আঘাত করলেও তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি উচ্চ স্বরে চণ্ডী পাঠ শুরু করলেন, যার প্রতিটি শব্দ আকাশে বজ্রের মতো প্রতিধ্বনিত হতে লাগল। সেই পবিত্র ধ্বনিতে পিশাচের শরীরের কালো চামড়া ফেটে গিয়ে দুর্গন্ধযুক্ত রক্ত বেরোতে শুরু করল। আর্য যন্ত্রণায় অস্থির হয়ে রিতার সেই পুরনো অশরীরী কণ্ঠস্বরে সাধককে প্রলুব্ধ করার চেষ্টা করল। ছেড়ে দাও আমাকে, আমি তোমার সব ইচ্ছা পূরণ করব। কিন্তু সাধকের একাগ্রতা টলল না। হঠাৎ আকাশ চিরে এক দিব্য জ্যোতি নেমে এলো এবং সাধকের ত্রিশূলটি আগুনের লেলিহান শিখায় প্রজ্বলিত হয়ে উঠল। সাধকতেই সেই ত্রিশূলটি নিয়ে আর্যর হৃৎপিণ্ড লক্ষ্য করে ধাবিত হলেন, যেখানে পিশাচটি তার সমস্ত প্রাণশক্তি লুকিয়ে রেখেছিল। আর্য তার হাজার হাজার হাত দিয়ে সেই আক্রমণ রোখারও চেষ্টা করল, কিন্তু দৈব শক্তির সামনে তার আসরিক বল খড়কুটোর মতো উড়ে গেল। ত্রিশূলটি আর্যর বুকে বিঁধতেই এক তীব্র সাদা আলো পুরো সোনারপুরকে দিনের আলোর মতো উজ্জ্বল করে দিল। সে আলোর ছটায় পিশাচের বিশাল শরীরটি ধীরে ধীরে ছোট হতে শুরু করল এবং তার ভেতর থেকে আটকে থাকা শত শত বিদেহী আত্মা মুক্তি পেয়ে স্বর্গের দিকে উড়ে চলল। আর্য সেই দানবীয় রূপ মিলিয়ে গিয়ে সেখানে পড়ে রইল 12 বছরের সেই আর্যর নিথর দেহ।
পিশাচের সেই পচা গন্ধ আর অন্ধকার মুহূর্তের মধ্যে কর্পূরের মতো উড়ে গিয়ে চারপাশ পবিত্র চন্দনের গন্ধে ভরে গেল। সাধক আর্যর কপালে শেষবারের মতো তিলক এঁকে দিয়ে তার আত্মাকে শাপমুক্ত করলেন। সোনারপুরে সেই অভিশপ্ত অশ্বত্থ গাছটি এক প্রচণ্ড বজ্রপাতে সমূলে ভস্মীভূত হয়ে গেল, যা ছিল এই অশুভ শক্তির শেষ চিহ্ন। রীতার মৃতদেহটি যখন সেই ছায়ের ওপর পড়েছিল, তখন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি দেখা গেল, যেন তিনি অবশেষে তার অভিশপ্ত মাতৃত্ব থেকে মুক্তি পেয়েছেন। শহরের আকাশ থেকে রক্তবৃষ্টি থেমে গিয়ে ঝরঝরে পরিষ্কার বৃষ্টি নামল, যা সমস্ত শহরকে পিশাচের কলঙ্ক থেকে ধুয়ে দিল। সোনারপুরের মানুষ দীর্ঘকাল পর এক ভয় মুক্ত ভোরে ঘুম থেকে জেগে উঠল। পরদিন সকালে সূর্যোদয়ের সময় দেখা গেল সোনারপুরের সেই পুরো ভিটেতে আর কোনো অন্ধকার নেই, বরং সেখানে একগুচ্ছ বুনো ফুল ফুটেছে। সাধক নিঃশব্দে ভিটে ছেড়ে চলে গেলেন, কিন্তু তিনি জানতেন এই লড়াই চিরন্তন। পৃথিবীর কোনো এক কোণে হয়তো আবার কোনো ভুল ভোগের মাধ্যমে অন্ধকার জেগে উঠবে, কিন্তু সত্যের আলো তাকে দমন করার জন্য সবসময় প্রস্তুত থাকবে। সোনারপুরের সেই রহস্যময় অধ্যায় এভাবেই এক রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তিতে সমাপ্ত হলো। সবশেষে অন্ধকার থেমে গেছে, রক্ত শুকিয়ে গেছে, কিন্তু মায়ের চোখে সেই শূন্যতা আর কোনোদিন ভরবে না। ভালোবাসা আর অভিশাপের লড়াইয়ে কে জিতল, হয়তো সেটা ইতিহাস বলবে। শহর আবার স্বাভাবিক হবে, মানুষ ভুলে যাবে এই রাতের কথা। কিন্তু কিছু রাত কখনো সত্যিই শেষ হয় না, সেগুলো কেবল চুপচাপ জমে থাকে, কারোর স্মৃতিতে নয়তো কারোর হৃদয়ে। এই ছিল আজকের গল্পের শেষ অধ্যায়। শেষ নাকি এক চিরন্তন শুরু, সেটাই ভাববার বিষয়। গল্পটি ভালো লাগলে লাইক করো আর নতুন বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আরও নতুন নতুন অন্ধকার গল্প নিয়ে আবার ফিরে আসবো খুব শীঘ্রই। তাই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কারণ গল্প শেষ হয় কিন্তু ভয় কখনো শেষ হয় না।